হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেমের স্টুডেন্ট আছো, তোমাদের CC9-এর অন্তর্গত যে টপিক রয়েছে মডার্ন ইউরোপিয়ান ড্রামা, ওখানকারই একটি টেক্সট ঘোস্ট আছে তোমাদের, হেনরিক ইবসেনের লেখা অ্যাবসার্ড ড্রামা। তো ওটিরই আমি কিছু 2 or 5 মার্কস ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে, আমি ওগুলোই কিছু আজকে ডিসকাস করব। তো আমি এই টপিকে প্রিভিয়াস দুটো ডিসকাশন করেছি, একটা হচ্ছে দ্য গুড ওমেন অফ সেজুয়ান অ্যান্ড আরেকটা হচ্ছে দ্য রাইনোসরাস। ওকে, তো এই দুটো যারা এখনও দেখোনি তোমরা দেখে এসো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কিংবা ভিডিওর তোমরা শেষে পেয়ে যাবে। তো এগুলো একটাই কথা বলবো, তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিন্তু মাত্র রেডি করছি। তোমরা পুরো সামারি জেনে, স্টোরি জেনে এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করে নিলে আর কোনো সমস্যা হবে না। ওকে, তো ওটুকুই বলবো, চ্যানেলে যারা প্রথম আসছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, কারণ তোমাদের এই উৎসাহ কিন্তু আমাকে নেক্সট ভিডিওগুলো বানাতে খুব মোটিভেট করবে। তো তাই একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর নিজেদের মধ্যে একটু শেয়ার করো, কারণ নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করো, কারণ ওরা জানুক এরকম একটা চ্যানেল আছে, যদি ওদেরও কিছু হেল্প হয়। ঠিক আছে, তো বেসিক্যালি আর বেশি কিছু কথা বলবো না, একদম ডিরেক্ট প্রথম প্রশ্নে চলে যাব। ওকে, তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো, একদম ভিডিওর শেষ অবধি দেখো। তো প্রথম প্রশ্ন আমি দিয়েছি, হোয়াট ডাজ গোস্ট ইন ইবসেন্স গোস্ট সিম্বলাইজ। এখানে যে গোস্ট, এটা কি সিম্বলাইজ করছে? ইন হেনরিক ইবসেন্স প্লে গোস্ট, দ্য গোস্ট সিম্বলাইজ is a misapplied ideals and principles of law and order that have no real significance. Misapplied, যেগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করা নয়, আইডিয়ালগুলো, ধ্যান ধারণাগুলো, প্রিন্সিপালসগুলো, মরালগুলো, সেগুলো কী হচ্ছে? যেগুলো কোনো রিয়েল সিগনিফিকেন্স নেই। ফর এক্সাম্পল, প্যাস্টর মেন্ডার্স অ্যাবস্ট্রাক্ট dogma and untested maxims are ghosts, are as are Mrs. Alving's source of personal cowardice. তো এটা আমি এক্সাম্পল স্বরূপ দিয়েছি। তোমরা যদি তোমাদের এই আনসারগুলো ভালো না লাগে, তোমরা আলাদা তৈরি করে নিতে পারো। ঠিক আছে, তো আমি যেটা তৈরি করে দিয়েছি ওটাই করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আমি জাস্ট প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি যে কেমন প্রশ্ন হতে পারে। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা জানা উচিত। তুমি গোস্ট পড়ছো, গোস্টটা কী সিম্বলাইজ করছে, অবশ্যই জানা উচিত। নেক্সট হচ্ছে কী কী থিম আছে, ডিউটি আর সেলফ স্যাক্রিফাইস। ওকে, ডিউটি আর সেলফ স্যাক্রিফাইস দুটো থিম রয়েছে। অসওয়াল্ডের ইলনেস কী ছিল তোমরা জানো, সে প্যারিসের একটা ডক্টরের কাছে কনসাল্ট করছিল কী নিয়ে? তার যে সিফিলিস রোগ হয়েছিল। ঠিক আছে, সিফিলিস রোগ হয়েছিল, তো এটা নিয়ে কিন্তু তার একটা ইলনেস ছিল, এটাকে নিয়ে। তো হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ গোস্ট? গোস্টের প্রোটাগনিস্টকে তোমরা জানো, গোস্টের প্রোটাগনিস্ট হচ্ছে দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ গোস্ট ইজ মিসেস আলভিং, দ্য উইডো অফ ক্যাপ্টেন আলভিং। তাহলে ক্যাপ্টেন আলভিংয়ের উইডো মানে বিধবা বউ হচ্ছে মিসেস আলভিং। তো ইন হুজ মেমোরিজ হি ইজ বিল্ডিং অ্যান অরফ্যানেজ, যার মানে মৃত ওই অ্যালভিংয়ের মেমোরিতে যিনি কিনা একটা অরফ্যানেজ মানে অনাথ আশ্রম তৈরি করেছিলেন। তাহলে প্রশ্নগুলো কীভাবে লিখতে হবে বুঝতে পারলে, যে প্রোটাগনিস্ট দিলে শুধু তোমরা প্রোটাগনিস্ট লিখে দেবে ওরকম কোনো ব্যাপার নেই, তোমাদেরকে একটু আরও একটু এক্সট্রা কিছু ইনফরমেশান অ্যাড করতে হবে, দিলেই কিন্তু তোমরা ওইখানে 2 পাবে। না হলে যদি তোমরা শুধু লিখে দাও প্রোটাগনিস্টকে, ওখানে এক দিয়ে চলে যাবে। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল রেখো। হোয়াট ডাজ দ্য অরফ্যানেজ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অরফ্যানেজ কী সিম্বলাইজ করছে? অরফ্যানেজ মানে হেনরিক ইবসেন্স ইউজ দ্য অরফ্যানেজ বিল্ড ইন অনার অফ ক্যাপ্টেন আলভিং টু রিপ্রেজেন্ট হিপোক্রেসি। হ্যাঁ, ঠিক আছে, মানে কি বলবো, মানে এই যে ব্যাপারটা হয় না, যে মানুষটা বেঁচে থাকতে ওর কোনো রকম কদর নেই, বাট যেই মারা গেছে ওর নামে মন্দিরে কত প্লেট বসছে। ঠিক আছে, কয়েক পাড়া মানে ভোজন করছে, শ্রাদ্ধে যে খাওয়া হয়, কয়েক পাড়া ভোজন করছে। তাহলে এগুলো কি? এগুলোর তো একটা মানে কী বলবো, হিপোক্রেসি, মানে এটাকে একটা হিপোক্রেসি বলা চলে, তাই না? তো ওই জিনিসটাকে কিন্তু রিপ্রেজেন্ট করেছেন মিসেস হেলেন অ্যালভিং, মানে মিসেস অ্যালভিং বিল্ডস দ্য অরফ্যানেজ উইথ ক্যাপ্টেন অ্যালভিংস মানি টু বার্নিশ হিজ রেপুটেশন, তাই না? তো এটা কিন্তু যেই মারা গেছে তার টাকাতেই ওর নামে পাথর বসাচ্ছে, মানে ওর নামে একটা অরফ্যানেজ বানাচ্ছে। কি করতে না, ওর যে ক্যারেক্টারটা আছে ওকে বার্নিশ করতে, ওকে মোজাইক করতে, তাই না? তো অ্যাজ ওয়েল অ্যাজ টু কিপ অসওয়াল্ড অ্যালভিং ফ্রম ইনহেরিটিং এনিথিং ফ্রম হিজ করাপ্ট ফাদার। তো এটাও যে তার ছেলে অসওয়াল্ড, ওকেও কি করেছে, ওকেও যে ওর বাবার যে মানি ওখান থেকে বঞ্চিত, মানে কোনো কিছু নিতে দেবে না। কারণ কি, ওর বাবা করাপ্ট ছিল, তা ওর মতে ওর বাবা সাথে অনেকের অ্যাফেয়ার ছিল ইত্যাদি, ওইসবের কারণে অসওয়াল্ডকে
ওই টাকা নিতে বারণ করেছিল, বা তোমার মিসেস অ্যালভিং চাননি যে অসওয়াল্ড কোনোভাবে ক্যাপ্টেন অ্যালভিংয়ের টাকা নিয়ে এগিয়ে চলুক বাদবাকিটা জীবন। ওকে, তাহলে অরফানেজের সিম্বল কি বুঝতে পারলে। নেক্সট হচ্ছে হোয়াট রোল ডু দ্য গোস্ট প্লে। আমরা গোস্ট শুনেই বলে দেবো হয়তো কোনো ভুতুরে কোনো ব্যাপার, কিন্তু না, এই গোস্টটা কী রোল প্লে করছে। তো বেসিক্যালি দ্য গোস্ট দ্যাট হন্টস দ্য ক্যারেক্টার্স ইন দ্য প্লে ইজ ক্যাপ্টেন অ্যালভিং। ইভেন দো হিজ ডেড, সে মারা গেছে, অ্যান্ড হিজ গোস্ট নেভার লিটারালি অ্যাপিয়ার্স, তার যে আত্মা প্লে চলাকালীন অ্যাপিয়ার হয়নি, হিজ মেমোরি অ্যান্ড হিজ অ্যাকশনস হোয়েন হি ওয়াজ লিভিং ড্রাইভ দ্য প্লট। ঠিক আছে, তো গোস্ট বুঝতে পারছো কোন গোস্ট বলতে কী বোঝানো হচ্ছে, ঘুরে ফিরে একই আনসার। হোয়াট ইজ রেজিনাস ট্রুথ আইডেন্টিটি ইন গোস্ট। রেজিনাস ট্রুথ আইডেন্টিটিটা কী ছিল? রেজিনা এংস্ট্যান্ড ইজ বিলিভ টু বি দ্য ডটার অফ জেকব এংস্ট্যান্ড, কার্পেন্টার, অ্যান্ড দ্য লেট জোহানা। তাহলে বোঝা গেছে মিসেস আলভিংস ফর্মার মেড, তাহলে মিসেস আলভিংয়ের ফর্মার মেড ছিল, তো ওরই কিন্তু কন্যা ছিল রেজিনা এংস্ট্যান্ড। ইনফ্যাক্ট শি ইজ দ্য ইললেজিটিমেট ডটার অফ জোহানা অ্যান্ড ক্যাপ্টেন অ্যালভিং। তাহলে দেখো, এই যে বললাম ক্যাপ্টেন অ্যালভিংয়ের সাথে তার বাড়ির ওই যে মেয়েট, তার সাথে একটা সম্পর্ক ছিল। তো বেসিক্যালি এখান থেকে বলা যায় যে এই যে রেজিনা কিন্তু ক্যাপ্টেন অ্যালভিংয়েরই মেয়ে, তাই না? মানে এই অসওয়াল্ডেরই তোমার হচ্ছে কি স্টেপ সিস্টার, বোঝা যাচ্ছে? তো এটা কিন্তু রেজিনার ট্রু আইডেন্টিটি, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রথম থেকে জানা যায়নি, এটা একদম এন্ড অফ দ্য প্লেতে আমরা গিয়ে জানতে পারি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই জয় অফ লাইফ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জয় অফ লাইফ আমি সাজেশনও দিয়েছিলাম। তো জয় অফ লাইফটার ইম্পর্টেন্স কী? দ্য আইডিয়া অফ জয় অফ লাইফ রিফার্স প্রাইমারি টু অ্যান এনথুয়াসিয়াস্ট এমব্রেস অফ এভরিথিং দ্যাট কামস ওয়ান অ্যাওয়ে। ঠিক আছে, এটা তোমরা একটু বড়ো করে লিখতে পারো, আমি জাস্ট টু লাইন লিখেছি, তোমরা একটু বড়ো করে নিও। সেটিং কী ছিল? দ্য সেটিং অফ দ্য প্লে ইজ দ্য কান্ট্রি হোম অফ দ্য অ্যালভিং ফ্যামিলি। এলভিং ফ্যামিলির কান্ট্রি হোম ছিল অন দ্য লার্জ ফিজোর্টস ইন ওয়েস্টার্ন নরওয়ে। এর উচ্চারণগুলো জটস হবে, এটা উচ্চারণ হয় না। তো ওয়েস্টার্ন নরওয়ের একটা শহর ছিল জটস, ওখানেরই এর সেটিংটা ছিল। নেক্সট প্রশ্ন, একটা কমেন্ট দেওয়া আছে, মাদার গিভ মি দ্য সান। এটা খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট আসতে পারে তোমাদের, এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ 2 মার্কসের জন্য। ঠিক আছে, দ্য সান রিপ্রেজেন্টস অসওয়াল্ড অ্যালভিংস লাইফ ইন ইউরোপ, the assumed land of free love, the joy of life, and people who who live honestly in spite of society's rules. The sun contrasts with the dreary rain and clouds of Norway, where hypocrisy, repression, and attention to duty to Henrik Ibsen snap out of the joy of life. তো মাদার গিভ মি দ্য সান, এটা একটা মেটাফোর হিসাবে ব্যবহার করা যায়। সানের মেটাফোরটা কি তোমরা, বা সিম্বলটা কি, এটা তোমরা করে নিও, রেডি করে নিও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ হেনরিক ইবসেন গোস্ট অল অ্যাবাউট? গোস্টে কী নিয়েছিল? লাইক মেনি অফ ইবসেন্স প্লে, গোস্ট ইজ আ স্ক্যাথিংস কমেন্ট্রি অন 19th century morality। 19th centuryর যে কন্টেম্পোরারি যে মরাল সমাজে ওই সব জিনিস নিয়ে প্রশ্ন করা হয়েছে। বিকজ অফ ইটস সাবজেক্ট ম্যাটার, এর সাবজেক্ট ম্যাটার নিয়ে, হুইচ ইনক্লুডস রিলিজিয়ন, যেটা কী ধারণ করছে, রিলিজিয়ন ধর্ম ধারণ করছে, ভেনারেল ডিজিজ, ভেনারেল ডিজিজ মানে বুঝতেই পারছো, এই যে যেগুলো একটু মানে সেক্সুয়াল ইন্টারকোর্সে যে সমস্ত ডিজিজ হয় ওগুলো সম্পর্কে বলছে, মানে সম্পর্ক অ্যাফেয়ারের কথা বলছে, ইনসেস্ট অ্যান্ড ইউথ্যানাসিয়া। ওকে, ইট ইমিডিয়েটলি জেনারেটেড স্ট্রং কন্ট্রোভার্সি অ্যান্ড নেগেটিভ ক্রিটিসিজম। তো এই জিনিসগুলোর উপর ফোকাস করছে। একটা প্রশ্ন আছে, হাউ ডু দ্য স্টেজ ডিরেকশন, অ্যাক্ট 1-এর যে গোস্টের যে একটা সেট, মানে মুড, একটা টোন সেট করার জন্য প্লেয়ের স্টেজ ডিরেকশন অ্যাক্ট 1-এ কেমন ছিল? আচ্ছা দেখো কী বলছে। ইন অ্যাক্ট 1, রেজিনা অ্যান্ড এংস্ট্যান্ড, দ্য ডিসক্রিপশন অফ দ্য আউটসাইড এনভায়রনমেন্ট, সম্বার জর্ড ল্যান্ডস্কেপ ক্যান বি গ্লিমসড, হাফ ইডেন বাই স্টেডি র্যান, এই যে আবহাওয়াটা এরকম ছিল, ক্রিয়েটস আ subduate even depressing mood. Okay, Engstrand is described in detail and his physical deformity sets him apart. He is literally on the outside of the room looking in. The detailed description of the garden room shows what it is an upper class home, which contrasts with Engstrand's working class appearance. His physical presence outside the room represents his position. এই যে দেখো, তার যে ফিজিক্যাল প্রেজেন্সটা কোথায়, তার রুমের বাইরে, সেটা কি রিপ্রেজেন্টস করছে? তার পজিশন, তার যে ক্ষমতা, তার যে একটা
হায়ারার্কি, কোথায়? আউটসাইড দ্য সোশ্যাল ক্লাস, কাইন্ড অফ হোম, তার যে বাইরের সামাজিক জগতে তার যে অবস্থানটাকে কিন্তু সিম্বলাইজ করছে, রিপ্রেজেন্ট করছে। রেজিনা ইনস্ট্যান্স অ্যাটেম্প টু বার ইনস্ট্যান্স প্যাথ ক্রিয়েটস এ মুডস অফ টেনশন, দ্য স্টেজ ডিরেকশন অ্যালোন ক্রিয়েট এ মুড অফ ব্লিক কনফ্লিক্ট। তাহলে এই যে স্টেজ ডিরেকশনটা কতটা ইম্পর্ট্যান্ট, যে একটা পুরো প্লেটার মুড সেট আপ করছে, ঠিক আছে, এই যে একটা কনফ্লিক্ট এনে দিচ্ছে এদের দুজনের মধ্যে, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে স্টেজ ডিরেকশনটা। তাহলে স্টেজ ডিরেকশন নিয়ে অনেক সময় প্রশ্ন আসে, তোমাদের 5-এ দিয়ে দেয় যে স্টেজ ডিরেকশন সম্পর্কে লেখো, যেহেতু প্লে ড্রামা, স্টেজ ডিরেকশন খুব ইম্পর্ট্যান্ট, তাই তোমাদেরকে আমি তৈরি করে দিয়েছি। এটা যেভাবে আসবে সেভাবে লিখবে, এগুলো আমাকে প্রশ্ন করো না যে স্যার এটা 2 না 5 কোনটায় করব, ঠিক আছে? এটা যেভাবে প্রশ্ন আসবে সেভাবে করতে হবে। যদি 2 মার্কসে আছে এটা একটু ছোটো করে লিখতে হবে, যদি 5-এ আসে তাহলে এটাই লিখে দিয়ে আসতে হবে। যদি কোনো কারণে স্টেজ ডিরেকশন 10-এ দিয়ে দেয়, 10 মার্কসের জন্য দিয়ে দেয়, ইন্ট্রোডাকশান অ্যাড করলে, সাথে তোমরা টাইটেলের কিছু দিয়ে দিলে, সিম্বলের কিছু দিয়ে দিলে, বেশি ফোকাস করলে স্টেজ ডিরেকশানে, তারপরে কনক্লুশন এন্ড করলে, ঠিক আছে? সব প্রশ্নই লিখে দিয়ে আসতে হবে, তো সেই হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে। বোঝা গেছে? তো থ্যাংকস ফর ওয়াচিং। আজকের ভিডিও এটাই ছিল, আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো একটাই কথা বলবো, যদি তোমাদের আনসারগুলো অড লাগে, কেউ বুঝতে না পারো, ডিফিকাল্ট মনে হয়, তোমরা কিন্তু কোশ্চেনগুলো নিয়ে তোমরা সার্চ করে দাও সিম্পল গুগলে, বা তোমাদের স্যার আছেন ওনাদেরকে বলো, তোমরা এই মোটামুটি কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করো। আমার আনসার করতে হবে কোনো মানে নেই, কোয়েশ্চেনগুলো তোমরা তৈরি করো, আর এগুলোই পরীক্ষায় ঘুরে ফিরে পাবে। তো আমি CC9-এর যে সিরিজটা শুরু করেছি, এখানে 3টে ভিডিও অলরেডি আপলোড করলাম। নেক্সট আমি ওয়েটিং ফর গোটো থেকে 2 মার্কসের কিছু কোয়েশ্চেন আলোচনা করব, তারপর আমি কমপ্লিট সাজেশান দেবো খুব তাড়াতাড়ি, যেহেতু তোমাদের এক্সাম আর দেরিতে খুব বেশি দেরি নেই। তাই যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে আসছো, এটুকুই বলবো, তোমরা সাবস্ক্রাইব করে পাশে দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও একটা, ঠিক আছে? আর তোমাদের কী কী কোয়েরিজ কমেন্ট করো, ভিডিওটি হেল্পফুল কিনা আমাকে জানাও, এগুলো কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেবে। ওকে, সো আবার আরেকবার বলছি সবাইকে, এইগুলোই সবাই ভালো করে প্রিপেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং। ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, আর ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। ওকে, সো in the next video we will discuss about the 2 marks from waiting for Godot. Till then, goodbye.